শ্যামনগরে আদি এবং নগর দেবতা হচ্ছে এই শ্যামসুন্দর বিগ্রহ। ঠাকুর তো শ্যামনগরেই আছে, ঠাকুর না আছে শ্রীরামপুরে, না আছে বাইরে কোথাও। যে শ্যামকিশোরের বিগ্রহ মহারাজার কাছ থেকে মানে কিভাবে আপনাদের একেবারে গৃহে চলে এলেন? এইখান দিয়ে একটা দমকা হাওয়া কিছুক্ষণ বয়ে যেত প্রত্যেক প্রত্যেক দিন। দিন। এইভাবে প্রচার করবেন না, আপনাদের দয়া করে এইটুকু আমি রিকোয়েস্ট করছি, হাত জোর করে বলছি। কিন্তু আপনারা আসুন, দেখুন। কলকাতা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর ২৪ পরগনা জেলার একটি শহর হল এই শ্যামনগর। শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত। এর পূর্বের নাম ছিল মুলাজোড়। মুলাজোড় বহু প্রাচীন একটি জনপদ। এই জনপদটি প্রসঙ্গে আপনাদের জানিয়েছিলাম এর ঠিক আগের ভিডিওতে, মুলাজোড় ব্রহ্মময়ী কালীবাড়ি প্রসঙ্গে বলতে গিয়ে। লর্ড ডালহৌসির আমলে এই মুলাজোড়ে যখন রেল পথ স্থাপনের কাজ হয় তখন এই মুলাজোড়ের নাম হয় শ্যামনগর। তবে মুলাজোড় থেকে কেন এই অঞ্চলের নাম হয়ে গেল শ্যামনগর, সেই ইতিহাসেরই খোঁজ থাকলো আজকের এই ভিডিওটিতে। নমস্কার, আমি দেবশ্রী, ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি শ্যামনগরে। শ্যামনগরে এসেছি শ্যামনগরের নগর দেবতার খোঁজে। শ্যামনগরের নগর দেবতা শ্যামকিশোর জিউ, যার নাম থেকে এই অঞ্চলের নামটি হয়েছে শ্যামনগর। তার খোঁজে এসেছি, তার খোঁজ পেয়েও গিয়েছি। জানবো শ্যামকিশোর জিউর সম্পর্কে। আপনারা সাথে থাকুন, আশা করি শ্যামকিশোর জিউর ইতিহাস জেনে আপনারাও ঋদ্ধ হবেন। আমরা শ্যামকিশোর জিউর ইতিহাসে জেনে নেব বর্তমান যিনি সেবায়েত শ্যামকিশোর জিউর, তার থেকে সৌরভ অধিকারী দাদার কাছ থেকে। সাথে থাকুন এবং ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আপনাদেরও ভালো লাগবে এই শ্যামনগর নামের যে ইতিহাস এবং শ্যামকিশোর জিউর যে ইতিহাস সেটি জেনে। নমস্কার। নমস্কার সৌরভবাবু, আপনি বর্তমানে শ্যামকিশোর জিউর সেবা পূজা করেন। তো শ্যামনগরের ইতিহাস এবং তার সঙ্গে জড়িয়ে থাকা শ্যামকিশোর জিউ, যার নাম থেকে এই শ্যামনগরের নাম বলে আমরা শুনেছি, তার বিষয়ে যদি আমাদের কিছু বলেন। ব্যাপারটা হচ্ছে, আজকে শ্যামনগরে অনেকেই হয়তো জানেন না যে শ্যামকিশোর মূর্তি কোথায়। অনেকে অনেক জায়গায় বলে যে শ্যামকিশোর মূর্তি এখানে নেই, কলকাতায় সাবন্য রায়চৌধুরীদের ওই শ্যামনগর সেইটাকেই তুলে ধরে, কিন্তু কথাটা ঠিক না। কথাটা হচ্ছে একটুখানি পুরনো দিনের ইতিহাসকে আপনাকে ধরতে হবে যদি শ্যামকিশোরের হিস্ট্রিটা জানতেই হয়। সেটা হচ্ছে 1701 থেকে 1800 এই শতাব্দীর এই টাইমটাতে বাংলায় তখন বারবার বর্গী অ্যাটাক হয়। আর 1742-এতে বাংলার নবাব ছিল হচ্ছে আলীবর্দী খান, এবং বাংলা তথা মুর্শিদাবাদ ওই যে পুরো যে অঞ্চলগুলো ছিল সেই টাইমটাতে বারবার বর্গী অ্যাটাক হয়। দুজন বর্গীর নাম শোনা যায় সেই টাইমে, মানে হিস্ট্রিতে আছে পুরোপুরি। সেইটা হচ্ছে রঘুজী ভোসলে আর হচ্ছে ভাস্কর পণ্ডিত। রঘুজী ভোসলে, আমি যেটুকু জানি, যেটুকু বইতে পড়েছি, সেটা হলো রঘুজী ভোসলে মুর্শিদাবাদের ওদিকটা অ্যাটাক করে, আর বর্ধমানকে অ্যাটাক করে হচ্ছে ভাস্কর পণ্ডিত। আর সেই টাইমে বর্ধমানের মহারাজা ছিল হচ্ছে আপনার হচ্ছে রাজা তেজচাঁদ। রাজা তেজচাঁদের সময়সীমাটা হচ্ছে আপনার ওই 1742 থেকে 1751 মধ্যে। ওই টাইমটায় যেহেতু বারবার অ্যাটাক হয়, রাজার সেই ক্ষমতা ছিল না বর্ধমানকে বাঁচাবে বর্গীর অ্যাটাক, এবং বর্গী ছিল সেই টাইমের দস্যু, বড় রকম ডাকাত বলা চলে। ওনারা অ্যাকচুয়ালি মারাঠা সম্প্রদায়ের অধিভুক্ত ছিল ভাস্কর পণ্ডিত। তা বর্ধমানে উনি আসেন এবং
কানলা কাটোয়ার ওই সাইডে দুর্গাপুজো উনি 2 বছর চালু করেছিলেন। এবং সেই টাইমটাতে বারবার অ্যাটাক হওয়ার জন্য তখন নাবিক, সাধারণ মানুষ সবাই এই কলকাতার দিকটাতে চলে আসছিল। তা চলে আসার জন্য গঙ্গার পূব পাড়ে মহারাজা তেজচাঁদ তখন নিজের জমি জমার দলিলপত্র, বাসন কড়ি, তারপর রাজা প্রজা, নিজের মহিলা, যারা পরিবারে মহিলা পরিজন ছিল তাদের সবাইকে নিয়ে গঙ্গার এই পূব পাড়ে এসেছিল। গঙ্গার পূব পাড়টা কোন জায়গাটা ধরছে? গঙ্গার পূব পাড়টা হচ্ছে বর্তমানে মেটাল অ্যান্ড রাইফেল ফ্যাক্টরি যেটা আছে ইছাপুরে, সেইখান দিয়ে একটা খাল আছে। আচ্ছা, সেই খালটার নাম হলো নোয়াখাল। ওই নোয়াখাল থেকে আমাদের এই সামনে নোয়াপাড়া নামক একটি জায়গার নামকরণ হয়েছিল। ওই নোয়াখাল থেকে নোয়াপাড়া হয়েছিল। অনেকে বলে যে না না, নোয়াখাল থেকে নোয়াপাড়া হয়নি। অনেকে জানেই না যে এমনকি ইছাপুরের ওই খালের দুই পাশে যারা থাকে, লক গেট ওইদিকে খালটা একটা খাল আছে এইটুকু জানে, কিন্তু খালটার কি নাম সেটা অনেকেই জানে না। ওটার নাম হলো নোয়াখাল। এই নোয়াখালটা পুরো আছে হচ্ছে আপনার দমদম এয়ারপোর্ট অব্দি। আগেকার দিনে 4 সওদাগর পর্যন্ত এবং বড় বড় নাবিক এরা এই নৌ পথ এদিক দিয়েই ঢুকতো এবং কলকাতা বন্দরে ব্যবসা বাণিজ্য চালাতো। এটা প্রচুর মানে পুরনো জনপদ। আর শ্যামনগরে ঝিলপাল বলে একটা জায়গা আছে, ঝিলপাল, ওইটাই ছিল শ্যামনগরের সব থেকে পুরনো জনপদ। আচ্ছা, এত ফিডার রোড টিডার রোড অনেক পরে হয়, সবটাই তো জঙ্গল ছিল সেই টাইমে। তো এইগুলো আমরা জানতে পেরেছি। তারপর ব্রিটিশ পিরিয়ডেতে যখন তারপর ওই জায়গাটা বলছি, তা সেই টাইমটাতে 31শে মার্চ 1744-এ আলিবর্দী খান সাহেব, মানে যিনি বাংলার নবাব ছিলেন, ওনার ওইখানে ভাস্কর পণ্ডিতকে একটা চুক্তির জন্য ওনাকে ডেকেছিলেন এবং ওখানে তাকে হত্যা করা হয়েছিল সেই টাইমেতে আলিবর্দী খানের কাছে। আচ্ছা, তখন রাজা তেজচাঁদ বর্ধমানে ব্যাক করে শ্যামনগর থেকে। তখন কিন্তু শ্যামনগরের নাম মানে ওই মারাঠা আক্রমণের জন্য বর্ধমান রাজা তেজচাঁদ চলে এসেছিলেন এই শ্যামনগর অঞ্চলে। আচ্ছা, শ্যামনগরে উনি ছিলেন 10টা বছর ছিলেন। 10টা বছর ছিলেন এবং আলিবর্দী খান একটা মানে ভোজের আড্ডা করেছিল। উনি চলে গিয়েছিলেন কেন? সেইখানেতে ভাস্কর পণ্ডিত গেছিলেন, নিমন্ত্রিত ছিলেন। ওইখানে আলিবর্দী খান ভাস্কর পণ্ডিতকে মারে। আচ্ছা, ভাস্কর পণ্ডিত মারা যাওয়ার পরে তার সেনাপতিও মারা যায়। আচ্ছা, ওনার সেই সময়টা উনি বুঝলেন যে এবার বর্ধমান অ্যাটাক হয়ে গেছে, আর অসুবিধা নেই, বাংলা থেকে বর্গীরা এবার বিতাড়িত। তখন রাজা ব্যাক করে চলে যায়। যেহেতু বর্ধমান মহারাজার এই পুরো প্রপার্টিটাই শ্যামকিশোরের নামে ছিল সেই টাইমে, শ্যামকিশোরকে ওনারা নিয়ে আসে প্রথম, তখন নিয়ে আসে। ওনাদের গৃহদেবতা ছিল, গৃহদেবতা এবং শ্যামনগরের নগর দেবতা উনিই ছিলেন সেই টাইমের থেকে। এবং তখন আমাদের যেহেতু পূর্বপুরুষ সেই রাজার এতে 10 বছর পুজো করেছিল। সেই তখন যেহেতু ওনার এই প্রপার্টি, এই পুরো জমিটা, শ্যামনগর পাওয়ার হাউস বলে একটি জায়গা আছে এবং ব্রহ্মময়ী মন্দির, মূলাজোর ব্রহ্মময়ী, এই পৌষ মাস ব্যাপী মেলাটা হচ্ছে, সেই পুরো টোটাল জায়গাটা ছিল এই বর্ধমান মহারাজার, বলতে এই ঠাকুরের জমি ছিল। গোপীমোহন ঠাকুর যখন মন্দির প্রতিষ্ঠা করে আপনার ব্রহ্মময়ী মন্দির, তখন এখানে যেহেতু এটা রাজার পুরো ল্যান্ড ছিল, এই শ্যামসুন্দরের ল্যান্ড, তখন গোপীমোহন ঠাকুর তেজচাঁদের থেকে জমি ভিক্ষা করে, তখনকার টাইমে কি মূল্য দিয়ে সেটা আমি জানি না, মূল্য দিয়ে ওই জমিটি কেনেন গোপীমোহন ঠাকুর। পরে ওই ব্রহ্মময়ী মন্দির প্রতিষ্ঠা হয়, কিন্তু শ্যামনগরের আদি এবং নগর দেবতা হচ্ছে এই শ্যামসুন্দর বিগ্রহ, শ্যামকিশোরের বিগ্রহ। এই শ্যামকিশোর, এবার এই জায়গাটা একটু স্পষ্ট করে শুনবো যে শ্যামকিশোরের বিগ্রহ মহারাজার কাছ থেকে মানে কিভাবে আপনাদের একেবারে গৃহে চলে এলেন, মানে তার মাঝের যে সময়কালটা, সেই সময়কালটা সম্বন্ধে যদি একটু কিছু বলেন। গৃহে চলে এলেন হচ্ছে মহারাজা তেজচাঁদ যখন ব্যাক করে বর্ধমানে, বর্গী অ্যাটাক ছেড়ে যাওয়ার পর, যেহেতু বর্ধমান মহারাজার এই ঠাকুরের এই জমিটা পুরোটা, তা উনি আর নিয়ে চলে যাননি ঠাকুরটা। উনি এখানে ঠাকুরের জমি বলেই উনি এই ভগবানকে
ওখান থেকে নিয়ে এসেছিলেন বর্ধমান, আচ্ছা, ওই জন্য এখানে 10টা বছর ওনারই জমি ছিল, সেহেতু এখানেই ছিল। উনি তো না হুগলিতে ঢুকেছে না কাটোয়ায় ঢুকেছে, কোনো জায়গায় যাননি, উনি কিন্তু এইখানেই ডাইরেক্ট আসে। আচ্ছা, হ্যাঁ। এবার যেহেতু বর্গিয়াটা থেমে যায়, তখন আমাদের পূর্বপুরুষকে ঠাকুরটি দান করে দিয়ে যায়। 10 পুরুষ, আমাকে নিয়ে 10 পুরুষ এই বিগ্রহ আমাদের বাড়িতে আচ্ছা, আছে। তখন যখন দান করেন তখন পূজিত হতেন কোথায়? পূজিত হতেন এইখানে একটি জায়গা আছে, চৌরঙ্গি মন্দিরের মানে একটি বই আছে, মানে আজ থেকে প্রায় আমার কাছে বইটির কপিও আছে, সেটা আমি দেখাতে পারি। পশ্চিমবঙ্গ ভ্রমণ দর্শন বইটির নাম। লেখক? লেখক হচ্ছে ভূপতিরঞ্জন দাস। আচ্ছা, তা উনি দুটো সংকলন করে, কিন্তু আমাদের গভর্নমেন্ট তো সেইভাবে কোনো গভর্নমেন্টই সেইভাবে প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্ট বলুন এই বলুন সেইভাবে আমাদের দেখে না। আজকে দেখলে তাহলে ঠাকুর ঘরে থাকতেন না, একটা বড় কোনো মন্দির বা দেবালয় গঠন হতো। তো যাই হোক, যেটুকু আমরা পেরেছি সেইটুকু ঘরেই তাদের সেবা করি, সেইভাবে উনি থাকেন। তো এইখানে একটি মন্দির ছিল গড় 50 শ্যামনগর স্টেশনের গড় 50 দূরত্বে। আচ্ছা, এখনকার মানুষ প্রচুর লোক ফ্ল্যাটে থাকে, এতে থাকে, তাই খবর জানেই না যে শ্যামনগরের নামকরণ কি করে হয়েছিল। শ্যামনগরের নামকরণ হয়েছিল ব্রিটিশ পিরিয়ডের টাইমে। প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু নাম অনুসারে মানে নামকরণ হয়েছে কোনো না কোনো জায়গায়। তা সেই থেকে উনি ওই সেই টাইমেতে যিনি ব্রিটিশ মানে ছিলেন, রেলপথ যখন স্থাপন হয়, তা ওই তখন ব্রিটিশ পিরিয়ডেতে আমাদের এইখানে ঠাকুর ছিল, সে ওনারা খবর টবর নিয়েছিলেন, নিয়েই শ্যামনগরের নাম থেকে শ্যামনগর হয়, মানে শ্যামকিশোরের নাম থেকে শ্যামনগর। তো ওনার মন্দিরটা কোথায় ছিল? এই সামনে সুশীল সরকার বলে এখন এইখানটা একজন থাকেন, বাড়ি আছে। তারপর সিদ্ধেশ্বরী লটারি একজন, এখানে শ্যামনগরে বড় লটারির এজেন্সি আছে, ওনারা এই জমিতেই উনি এখন বাড়ি করেছেন। মানে তখন যেখানে মন্দির ছিল সেই জমিতে এখন মানুষ বাস করে, ওই জমিতে। আর মন্দিরটার কোনো অস্তিত্ব? মন্দিরটার আর অস্তিত্ব নেই, ঠাকুর। আর সেই সময়ও তো আপনাদের পূর্বপুরুষই সেই মন্দিরেও তো পুজো করতেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তখন মানে পরিস্থিতিটা কেমন ছিল? একজনের নাম শোনা যায় যে খুব কষ্টের মধ্যে দিয়ে তখন যে গিয়েছিল, হ্যাঁ, গঙ্গাচরণ অধিকারী। গঙ্গাচরণ অধিকারী ছিলেন হচ্ছে আমার বাবার প্রদীপ অধিকারীর জ্যাঠামশাই। আচ্ছা, আমার দাদু একটু পেছন দিকে যাচ্ছি, আমার দাদু ব্রহ্মময়ী মন্দিরের দোর ধরে দাদু হয়েছিল। মানে বাবার যে ঠাকুমা ছিলেন তিনি 50 বছর পর কালীপদ অধিকারী হয়েছিলেন, কালীবাড়ির দোর ধরে, তাই কালীপদ নাম ছিল, কালীপদ অধিকারী। এবার গঙ্গাচরণকে যেহেতু পালিত পুত্র ছিল, মানে ছেলের মতন দেখেছিলেন জ্যাঠামশাইকে। সরাসরি আপনাদের বংশের ছিলেন না? না, জ্যাঠামশাই ছিল বাবা, যার তো খুড়তো দাদুর ভাই ছিল। যেহেতু ছিল, তখন বলেছিল কালীকে সম্পত্তি দিলে আমাকেও দিতে হবে। আচ্ছা, সেই তো উনি ওই দিকটা থাকতেন, এই সামনেই যেহেতু তখন বাগান বাড়ি টাড়ি ছিল, কে কখন এসে ঠাকুর দেখে যাচ্ছে তো জানা সম্ভব নয়। সেই জন্য সে এসে এখানে যখন রাইটার এসেছিলেন তখন বলেছিল আমি একমাত্র পরিবারের সলতে, দাদুর নামটা করেনি, নাহলে আজকে দাদুর নামটা করলে আজকে আমাদের পরিচয়টাও বই পেত, মানে পাবলিক দেখতে। মানে সেখান থেকে কি গঙ্গাচরণ অধিকারী তখন পূজা আর্চা করতে দেখিয়েছিল যে আমি আমারই একমাত্র ঠাকুর। তারপরে গঙ্গাচরণ অধিকারী মারা যাওয়ার পর এই আমরা ঠাকুর, আমার দাদু কালীপদ অধিকারী, বাবা প্রদীপ অধিকারী ঠাকুর নিয়ে ঘরে চলে এলো। সেই থেকেই আমাদের বাড়ির ভেতরে ঠাকুর রয়েছে। আমরা জেনে নেব শ্যামকিশোরজি এবং গোপীনাথজি দুই বিগ্রহ এখানে আছেন, দুই বিগ্রহই কিন্তু, এবং তার সাথে আছেন রাধারানীও। তো আমরা সৌরভ বাবুর কাছ থেকে একটু ভালো করে জেনে নেব, আপনি একটু যদি বলেন কোন বিগ্রহ। গোপীনাথজি হচ্ছে এই বড়জন, কৃষ্ণর বড়বেলা, আর শ্যামকিশোরজি হচ্ছে কৃষ্ণর ছোটবেলা। এই দুই বিগ্রহই হচ্ছে বর্ধমান মহারাজা পরিবারের, রাজপরিবারের। কোষ্ঠী পাথরের? হ্যাঁ, ইনি দুজন হচ্ছে কোষ্ঠী পাথর, আর এই দুজন রাধা হচ্ছে অষ্টধাতুর। আর এখানে 11 জন শালগ্রাম শিলা আছে। আচ্ছা, ওইটাও 11 জন শালগ্রামও বর্ধমান মহারাজা। শালগ্রাম শিলাদের নামও আলাদা আলাদা। হ্যাঁ, দামোদর শালগ্রাম আছে, লক্ষ্মীনারায়ণ জনার্দন শালগ্রাম আছে, আপনার হচ্ছে সুদর্শন শালগ্রাম আছে, অনন্তনাগ শালগ্রাম আছে, এরকম ভাবে অনেক জনের অনেক নাম আছে। গোপীনাথজির যিনি রাধারানী আছেন তিনি পরবর্তীকালে এসেছেন, ওটা চুরি হয়ে গিয়েছিল, পরবর্তীকালে এসেছে। আর তার সাথে সাথে আমরা দেখেছি
শিবলিঙ্গ এবং মাও প্রতিষ্ঠিত। হ্যাঁ। এই ব্যাপারে যদি একটু বলেন, কারণ সকলেই আমরা জানি যিনি কৃষ্ণ তিনিই কালী। হ্যাঁ। কিন্তু এই কৃষ্ণ এবং কালী একই সাথে প্রতিষ্ঠিত, এই ব্যাপারটা যদি একটু। কালী হচ্ছে এনার নাম হচ্ছে আপনার হচ্ছে কৌশী দক্ষিণা কালী। কৌশী। হ্যাঁ, কৌশিকী তো আমরা বলি, কৌশিকী কথাটা ঠিক না, কোষ থেকে তো কৌশী হয়, কৌশী থেকেই কোষ হয়েছে। তা সেই মা হচ্ছে, আমি স্বপ্ন দেখে এই মাকে প্রতিষ্ঠিত করেছিলাম। আর শিবলিঙ্গ, ছোট শিবলিঙ্গ ঘরে ছিল বলে বড় শিবলিঙ্গ বসিয়েছিলাম। বছরে একবার ঘট পেতে পুজো হয়, আবার ঘট বিসর্জন হয়ে যায়, মা থেকে যায়। আচ্ছা, মানে আপনাদের আরাধ্যা কালী এবং কৃষ্ণ দুই। আপনি বলছিলেন এনার অনেক লীলার কথা, শ্যামকিশোরজিউ, এবং এত প্রাচীন দেবতা, তো এই বিষয়ে যদি একটু বলেন কি কি লীলা লীলা তো অনুভব করেছেন? লীলা সবসময় লীলা, আমরা যে পৃথিবীতে প্রাণ নিচ্ছি সেটাও লীলা। জীবন দশায় যেটা যেমন ভাবে ঠাকুরকে ভজে সেটাই হলো লীলা। সেটা হয়তো আক্ষরিক ভাবে এখন কংক্রিটের দেয়ালে ঢেকে গেছে, কিন্তু আপনি মনে একটুখানি হলেও ঠাকুরকে যেভাবে ডাকবেন সেটাই লীলা ঠাকুরের। আপনার সঙ্গে আমার যে দেখা হয়েছে, হয়তো পূর্বজন্মের কোনো কৃতিত্ব আছে, তার জন্যই আজকে দেখা হয়েছে। তার এখানে একটা জিনিস, ঠাকুরের তো আধ্যাত্মিক আছেই, কারণ হচ্ছে আগেকার দিনে আমি শুনেছি এখানে মুখার্জি বাড়ি বলে ঠাকুরের জমিতেই ওনারা থাকেন। তো ওই মুখার্জিদের পিসিমা, আমরা সবাই পিসিমা পিসিমা বলতাম, যেহেতু পুরনো লোক যারা থাকতেন। তা পিসিমার মুখে শুনেছিলাম, মানে আমাদের গল্প করতেন উনি, আগেকার দিনে তো মহিলারা হুকো খেতেন, সন্ধেবেলায় বসে থাকতেন। তা ঠাকুর যখন মন্দিরে এখানে থাকতো, সেইখানেতে যেহেতু ভাঙা গুমটি, সন্ধে 6টা 6:30 এরকম টাইমেতে দরজা বন্ধ হয়ে যেত ঠাকুরের। আর তখন তো এই চৌরঙ্গি মন্দির বা এই লোকালে এইসব এত মন্দির ছিল না, ওইখানে কালী মন্দির বলতে একমাত্র আপনার সিদ্ধেশ্বরী কালী মন্দির ছিল পার হাউসের পাশে, আর বৌমী মন্দির তো অনেক পরে হয়েছিল। তা সেই টাইমেতে এইখানেতে সন্ধেবেলাতে, আমরাও এটা রীতি আছে, আমরা এখন মানতে পারি না বা মানতে চাই না, সেটা হচ্ছে সন্ধেবেলায় খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে শীতলি দিয়ে তারপর সবাই স্নান করতে যেত। বিকেলের দিকে দেখবেন অনেকে স্নান করতে যায়, এটা নিয়ম আছে। সাধু বা যারা সন্ন্যাসী হয়, ত্রিসন্ধ্যাটা করে, তখন স্নান করে নিয়ে তারপর করে। তা ভগবানের এই সিস্টেমটাই চলে আসছে। তা ভগবান এইরকম ভাবে আমরা শুনেছি যে এইখানে আগে চারা বাড়ি টাড়ি ছিল, তো তখন ওখানে সব বুড়িরা, এলাকার বুড়িরা এসে বসতো, গল্প গুজব করতো, কেউ হুকো খেত। ঠিক ওই 6:45 7টা নাগাদ, যেহেতু এখানটা প্রচুর জঙ্গল টঙ্গল ছিল, অন্ধকার মতন জায়গা ছিল, সেই টাইমটাতে দাওয়ায় বসে সবাই বসতো, এবং এইখান দিয়ে একটা দমকা হাওয়া কিছুক্ষণ বয়ে যেত প্রত্যেক দিন 6টা, ওই 6:45 6:45 এরকম টাইমেতে দমকা, এবং আবার 20-25 মিনিট বা আধ ঘন্টা পর ওই দমকাটা আবার গাছের পাতা ফিরে যেত। তাহলে এর সাহায্যে বোঝা যাচ্ছে, আপনাকে বলছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে ঘটনাটা, যে কিছু তো অথেন্টিক ব্যাখ্যা আছে। ভগবান বলে কিছু আছে, যখন ভূত আছে, সায়েন্স আছে, সবকিছু আছে, ভগবান বলে এনার্জিও আছে, পজিটিভ এনার্জিও আছে, সবই ব্রহ্মের সৃষ্টি। একদম তাই। তা সেই থেকে জানা যায় যে ঠাকুর এরকম যেতেন, ঠাকুর আসতেন। তারপর অনেক জায়গা থেকে লোক এসে ঠাকুরকে মানসিক করে, কেউ সন্তান হলে হয় এসে পুজো দিয়ে যায়, ঠাকুরকে বলে যায়। তারপর আরেকটা জিনিস, যখন বাবা ছোট ছিলেন, মন্দির থেকে যখন ঠাকুর নিয়ে ঘরে, গঙ্গাচরণ অধিকারী যখন মারা যায়, তখন ঠাকুর নিয়ে এসে চলে এসেছিল, তখন একটা এরকম ভাবে জলচৌকি ছিল। এই জলচৌকিটা ধরুন, জলচৌকির এই জায়গাটাতে তলায় সাপ বসবে, ওপর দিকে কি করে সাপ বসে থাকবে? তাই এরকম ভাবে সর্প, মানে ঠাকুর দাদু আর বাবা বুকে তুলেছে, টপ করে তলাতে একটা সাপ পড়লো, পড়ার পর ফনা, কালো মিশমিশে সাপ, ফনা তুলে উঠলেন। ওঠার পর বাবা আর দাদু ঠাকুর বুকে করে নিয়ে দাঁড়িয়েছিল, ঠাকুরের নাম করেছিল। ঠাকুরটা কিছুক্ষণ পর, যে ওনারও দ্বার রক্ষী হিসাবে সর্প ওনাকে বেষ্টন করেছিল। জন্মাষ্টমীতে পুজো হয়, অমাবস্যা গুলোতে মায়ের পুজো হয়। আচ্ছা, মানে ওনার বিশেষ পুজো বলতে জন্মাষ্টমীতে বড় করে পুজো হয়, প্রায় 64 রকম পদ দিয়ে কৃষ্ণ চান করে ওই দিনকে। সকালবেলা থেকে গীতা পাঠ, চণ্ডী পাঠ, পুজো আচ্ছা সবকিছু হয়। এবং যেহেতু এই এলাকার
পুরো জমি জমাটা ঠাকুরেরই, কিনে নিক বা যেই করেই পাক না কেন, সবটাই যেহেতু ওই প্রজাতন্ত্র চলে যায়, জমিদারি প্রথা চলে যায়, সেহেতু সবাই তখন প্রজা হয়ে যায়, গভর্নমেন্ট তখন অধিগ্রহণ করে নেয় পুরো জমি গণনা, সেই থেকে ঠাকুর ঘরেই রয়েছে। তা এই জমির মধ্যে যারা থাকে ওই দিন সবাই পুজো দেয়, যেহেতু ওনার জমি জমা, ওনার এতেই সবাই থাকে, সবাই যেহেতু নগর দেবতা আজকে ঘরের মধ্যেই আছে। পান্থজন কথার সাহায্যে আরো হয়তো অনেকে জানতে পারবে, চিনতে পারবে। একটুখানি কিভাবে মানুষ যদি ওনাকে দর্শন করতে চায়, কিভাবে কখন আসলে সুবিধা হয়, এবং কিভাবে যদি কেউ দর্শন করতে চান যদি আপনি বলে দেন। আচ্ছা, ঠাকুরকে দর্শন করতে গেলে সেটা কাউকে যে কখন আসবো না আসবো সেটা না, সারা দিনই খোলা থাকে, কিন্তু ঠাকুরেরও তো একটা বিশ্রামের টাইম থাকে। সকালবেলা আপনি 9টা থেকে ঘরে ভগবানকে দর্শনের জায়গা থাকে 9টা থেকে 12টা অবধি, আবার বিকেলে হচ্ছে আপনার 4টে বা দুপুরবেলায় এই 4টে, 3:30, 4টে থেকে খোলা থাকে ঠাকুরের দরজা, 8টা অবধি খোলা থাকে। যখন মনে হবে, যেমন দাদারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল পান্থজন কথা, এই দেবশ্রীদি বা যিনি ক্যামেরায় আছে দাদা, তা এনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল এবং ফোন নম্বর দিয়ে ওখানে ওনারা ফোন নম্বর জোগাড় করেছিলেন। কিন্তু একটা কথা বলতে চাই, ঠাকুর তো শ্যামনগরেই আছে, ঠাকুর না আছে শ্রীরামপুরে, না আছে বাইরে কোথাও, কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ার সাইডেতে বা ফেসবুকেতে প্রচুর জায়গায় প্রচুর লেখা দেখছি, কথাগুলো ঠিক না। তাদেরকে আমার একমাত্র ব্যক্তিগত অনুরোধ, আপনারা জেনে ঠাকুরের সম্পর্কে প্রচার করুন, হিস্ট্রিটা জেনে নিন, কত সালে বর্গী অ্যাটাক হয়েছিল, ঠাকুর কোন জায়গা থেকে এসছে, রাজার নাম কি, তারপর টোটালটা জেনে নয় আপনারা প্রচার করুন। এইভাবে প্রচার করবেন না, আপনাদের দয়া করে এইটুকু আমি রিকোয়েস্ট করছি, হাত জোর করে বলছি। কিন্তু আপনারা আসুন, দেখুন। শ্যামনগরে এখন বর্তমানে যেখানে ঠাকুরটি রয়েছে, গোপীনাথ ঠাকুর বা শ্যামসুন্দর যাই বলুন, ঠাকুরের কৃষ্ণত্ব অনেক নাম, অনেক লীলা। শ্যামনগর স্টেশন থেকে নেবে ঘোষপাড়া রোড, ওটা আগে ছিল বিটি রোড, এখন বর্তমানে হচ্ছে ঘোষপাড়া রোড। ওই ঘোষপাড়া রোডের ওখানে চৌরঙ্গি মোড় থেকে, যেটা মান্ত সুইস মিষ্টির দোকান আছে চৌরঙ্গি মোড়ে, 23 নম্বর রেলগেট, যেটা 23 নম্বর রেলগেটটা পেরিয়ে স্টেশন থেকে গড় 50 দূরত্ব, মানে হচ্ছে এখন যেহেতু ফ্ল্যাট হয়ে গেছে আশেপাশে, সেহেতু রাস্তাটা একটু ঘুরে গেছে। একটা রাস্তা যাচ্ছে হচ্ছে রত্নেশ্বর শ্মশান ঘাটের দিকে, আর একটা রাস্তা মান্ত সুইসে মিষ্টির গা দিয়ে জনাব হাবিব বা ডিএস ডায়াগনস্টিক সেন্টার সোনারগড়ি, ওইখানেই হচ্ছে ঠাকুরটি আছে। এলে আমার ফোন নম্বর আমি দিচ্ছি, আপনারা ফোন করে আসতে পারেন 7686917183, 7686917183, এটি আমার ফোন নম্বর। আপনি ফোন করে যখন খুশি আগে আসার আগে একটু বলে দেবেন, তাহলে আমরা সেই বুঝে বাড়িতে থাকবো। আশা করি শ্যামকিশোর জিউর বিষয়ে জানতে পেরে এবং সৌরভবাবু যে অপূর্ব সুন্দরভাবে বর্ণনা দিলেন শ্যামকিশোর জিউর, সেটি শুনে সত্যি মুগ্ধ হলাম। উনি শ্যামনগরের নগর দেবতা, এখন যদিও ইনি গৃহে রয়েছেন, কিন্তু খুব সুন্দরভাবেই তার সেবা পুজো সব কিছু হচ্ছে সৌরভ অধিকারী দাদার তত্ত্বাবধানে, এবং ওনার কাছেই এখন উনি সেবা পুজো পাচ্ছেন। আপনারা চাইলে উনি যেমনটি বললেন অবশ্যই দেখতে আসতে পারেন, তবে হ্যাঁ, যেহেতু গৃহে উনি পূজিত হচ্ছেন, আসার আগে একটা কল করে দেবেন ওনাকে, তাহলে অবশ্যই সুবিধা হয়। বিভিন্ন জায়গা থেকে শোনা যায় যে কোথায় উনি রয়েছেন এই বিষয়ে একটা খুব, আমিও যে কারণে ওনার খোঁজ পেতে একটু বিলম্বই হলো। তো এমন কোনো বিষয় নয়, ওনারা খুব স্বাগত জানান সবাইকেই, সবাই ওনাকে দর্শন করতে আসতে পারেন, আপনারাও চাইলে দর্শন করতে আসতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে অন্যান্যদেরও শেয়ার করে দেবেন, কারণ ওনার সম্পর্কে সত্যি আরও সবার অনেকেরই জানা দরকার, কারণ এই শ্যামনগর নামটি ওনার নামেই হয়েছে। এই বিষয়টা জানানোর জন্য ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে শ্যামকিশোর জিউর বিষয়ে বা কিছু জানার থাকে, তাহলেও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এখনও যদি পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।
दे रे आई रे मिलन तो है, 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 आई रे मिलन तो है। पिया कटत नाही पिया गर निद सा पिया रे गम परे सा पिया कटत नाही पिया कटत नाही तुम बिन रतिया करे आई